আমার বন্ধু পরের ঘরে গিয়ে তার সঙ্গে দেখা করতেই বেশ বুঝতে পারলাম অধিক কাজের চাপে সে ভারাক্রান্ত, বিষণ্ণ, ক্লান্ত। আর হবেই বা না কেন, এরকুল পরও এখন এতই বিখ্যাত হয়ে উঠেছে যে তার সুনাম, কর্মদক্ষতা, সদ্ব্যবহার এর জন্য শহরতলির সমস্ত ধনী মহিলাদের নজর এখন তারই ওপরে। তাদের অসাবধানতাবশত দামি ব্রেসলেট হারানো থেকে শুরু করে পোষা জন্তু হারানোর কেস তার ওপরেই সবাই দিতে চান। মানুষ একটা, কিন্তু কাজ অনেক। সে একজন কাজ পাগল মানুষ। অর্থের চেয়ে কাজের আকর্ষণই তার কাছে সব থেকে বেশি। এর পরিণাম এক এক সময় তার কাছে ভয়াবহ হয়ে উঠত। তার খাটনির মাত্রা পাহাড় সমান জমে যেত। একদিন সে নিজের মুখেই তার এই কঠোর পরিশ্রমের কথা আমাকে বলেই ফেলল। এর ফলে কাজের ক্লান্তি ঘটাতে 1 সপ্তাহের ছুটি কাটানোর জন্য মানাতে খুব একটা আমাকে কষ্ট করতে হয়নি। সেখানে 4 দিন বেশ হইচই আর আমোদ প্রমোদে কাটানোর পর একদিন পরও একখানা খোলা চিঠি হাতে আমার সামনে এসে দাঁড়ালো। বন্ধু, আমার বন্ধু জোসেফ আর্নাস্টকে তোমার মনে আছে? আরে ওই যে থিয়েটারের এজেন্ট। পোয়ারোর বন্ধুভাগ্য তো কম নয়। ধুলো ছাড়া থেকে শুরু করে ডিউক পর্যন্ত। এক কথায় তার বন্ধুর সংখ্যার আদি আছে, কিন্তু অন্ত নেই। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করার পর বললাম, হ্যাঁ, তা মনে আছে বই কি। না জানলেও বন্ধুবরকে খুশি করার জন্য এ কথাটা আমাকে বলতেই হতো। ঈশ্বরকে অজস্র ধন্যবাদ, আমাকে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি। একবারের চেষ্টায় সেই বন্ধুটিকে আমার মনে পড়ে গিয়েছিল। এখন ব্যাপারটা কি জানো হেস্টিংস, এই জোসেফ আর্নাস্ট এখন রয়েছে শার্লক বেতে। একে তার শরীর খুব একটা ভালো নয়, তার ওপর একটা ছোটোখাটো ব্যাপারে তাকে উটকো ঝামেলায় পড়তে হয়েছে। তার জন্যে খুবই চিন্তিত সে। তাই সে আমাকে ওখানে গিয়ে তার সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছে। অতএব আমার কি মনে হয় জানো, তার অনুরোধ আমার রক্ষা করা উচিত। সে আমার বড় বিশ্বস্ত বন্ধু। অতীতে অনেক ব্যাপারে সে আমাকে সাহায্য করেছে। তাহলে কাজের সঙ্গে নতুন একটা জায়গা ভ্রমণেরও আনন্দ উপভোগ করা যাবে। ট্রেনের সময়টা জেনে নাও তো। সম্ভবত 2 বার ট্রেন বদল করতে হবে। আমি আন্দাজে ঢিল মারলাম। তুমি কি জানো রাস্তার বদলে মাঠের মধ্যে দিয়ে এসব রেল লাইনগুলো কোথা দিয়ে যায়? দক্ষিণ ডেভেন উপকূল থেকে উত্তর ডেভেন উপকূল পর্যন্ত যেতে হলে অন্তত পুরো একটা দিনের ভ্রমণ যাত্রা। যাই হোক, খোঁজ নিয়ে জানলাম যে ট্রেন একবার মাত্রই বদল করতে হবে। আর সেই ট্রেনটা বেশ ভালোই। তাড়াতাড়ি পোয়ারোকে খবরটা জানানোর জন্য ফিরে আসার মুখে দ্রুতগামী বাসের একটা অফিসের সামনে একটা লেখার উপর আমার চোখ পড়ে গেল। আগামীকাল শার্লক বে অভিমুখে সারাদিনের ভ্রমণ যাত্রা। যাত্রা সকাল 8:30টায়। ডেভেনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক জায়গা আছে। আরও কিছু আনুষঙ্গিক খবর জেনে পুরোমাত্রায় উৎসাহ নিয়ে হোটেলের মধ্যে ফিরে এলাম। কিন্তু দুর্ভাগ্যবশত পোয়ারোকে আমার মনোভাবে সামিল করাতে পারলাম না। আমি ওর সব যুক্তি মেনে নিয়েও ওকে বোঝাবার চেষ্টা করলাম যে প্রকৃতির টাটকা বাতাস গায়ে লাগানোই হচ্ছে আমার কাম্য। তাই মোটর বা বাসই আমাকে বেশি করে আকর্ষণ করে। তা না হয় হলো, কিন্তু বৃষ্টি পড়লে? তোমাদের ইংরেজ দেশের আবহাওয়া তো খুবই অনিশ্চিত। গাড়ি রাখার ব্যবস্থা আছে। তাছাড়া বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলে ভ্রমণযাত্রা বাতিলও করে দেওয়া হয়। আহা, তাহলে আশা করা যাক যে বৃষ্টি হচ্ছেই। অবশ্য তুমি যদি সেই রকমই মনে করো। আরে না না, এটাই আমার শেষ কথা ভেবো না। কারণ তুমি যখন মনস্থির করে ফেলেছো তখন বাসেই যাব। এক যাত্রায় কি পৃথক ফল হয়? সৌভাগ্যবশত আমার একটা বিশাল কোট আর 2টো মাফলার আছে। কিন্তু শার্লক বেতে আমার বন্ধুর সঙ্গে আলোচনা করার মতো যথেষ্ট সময় পাবো তো? ওহো, আমার আশঙ্কা তুমি বোধহয় সেখানে রাত কাটানোর মতলব করছো। দেখো, বাস যাবে ডাটমোর পর্যন্ত। আমরা মধ্যাহ্নবোধ ছাড়ব মঙ্কহ্যাম্পটনে। আমরা শার্লক বেতে পৌঁছবো বিকেল 4টে, আর বাস ফিরতি পথে রওনা দেবে বিকেল 5টায়। এখানে এসে পৌঁছবে রাত 10টায়। তাহলে যারা রিটার্ন জার্নি করতে চায় তাদের কথাটা আলাদা। কিন্তু আমরা যখন এই বাসে আর ফিরছি না, তখন ভাড়া কিছু কম হওয়া উচিত, তাই নয় কি? না, আমার তা মনে হয় না। তোমার একটু জোর করা উচিত। ওসব কথা ছাড়ো তো পোয়ারো। এতটা হীনমন্য হওয়াটা উচিত নয় তোমার, বিশেষ করে তুমি যখন এখন ভালোই রোজগার করছো। শোনো বন্ধু, এটা হীনমন্যের পরিচয় নয়, এ হলো ব্যবসায়িক ধারণার কথা। আমি যদি লাখপতি হতাম সেক্ষেত্রে আমি সঠিক ভাড়াই দিতাম। যাই হোক, আমি যেমনটা ভবিষ্যৎবাণী করেছিলাম এ ব্যাপারে পোয়ারোরই হার হলো। ট্রাভেলস অফিসের টিকিট বুকিং ক্লার্ক শান্ত প্রকৃতির মানুষ হলেও তিনি অত্যন্ত জেদি। কিছুতেই আমাদের প্রস্তাবে রাজি হলো না।
তার যুক্তি হলো অন্য সব যাত্রীদের সঙ্গে আমাদেরও ফিরে আসতে হবে। এমনকি আমরা যেহেতু শার্লক বেতে নেমে যাচ্ছি, তাই আমাদের বাড়তি কিছু অর্থও দিতে হবে। কি আর করা যাবে। পোয়ারো সেই ক্লার্কের কাছে পরাজয় বরণ করে শেষ পর্যন্ত কিছু টাকা খরচা দিয়ে অফিস থেকে বেরিয়ে এলো। ইংরেজদের অর্থকরী বৃদ্ধি বলতে কিছুই নেই। পোয়ারোর আগে অসন্তোষ ভরে যেন বিড়বিড় করে উঠল। হেস্টিংস, একজন তরুণকে লক্ষ্য করেছ? সে পুরো ভাড়া দিয়ে মঙ্কহ্যাম্পটনে নেমে যাওয়ার কথা বলছিল। আমার মনে হয় না যে আমি লক্ষ্য করেছি। বাস্তবিক তা কেন দেখবে? তুমি তো তখন সেই সুন্দরী যুবতীটিকে দেখছিলে, যে আমাদের পাশের 5 নম্বর আসনটা দখল পেয়েছে। আমি যখন 13-14 নম্বর আসন দুটো নিতে চাইছিলাম, তুমি তখন আমাকে সুকৌশলে ধাক্কা মেরে এগিয়ে গিয়ে 3 আর 4 নম্বর আসনটা বুক করলে, আর বললে এই দুটোই ভালো হবে। সত্যিই পোয়ারো, তোমার দৃষ্টি শোন পাখির মতো। লালচে চুল, সবসময়ই লালচে চুল। সে যাই হোক, আমার কাছে সেই অদ্ভুত যুবকের থেকে সুন্দরী যুবতীটির দিকে তাকিয়ে থাকাটা অনেক বেশি কাজের বলে মনে হয়েছিল তখন। সেটা তোমার মতলবের উপর নির্ভর করে, তবে আমার কাছে ওই তরুণটিই অনেক বেশি আগ্রহের। পোয়ারোর কণ্ঠস্বরে এমন উল্লেখযোগ্য কিছু একটা ছিল, যার জন্য আমি সঙ্গে সঙ্গে তার দিকে ফিরে তাকালাম এবং অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন, কি বলতে চাইছো তুমি? ওহো, অত উত্তেজিত হও না। যদিও আমি বলি তার সদ্য গজিয়ে ওঠা গোফ আমাকে আকর্ষণ করেছে, কারণ সে যতই চেষ্টা করুক না কেন তার গোফের বৃদ্ধি খুবই কম। আমার মতো গোফে তাঁ দেওয়া অবস্থা এখনো তার হয়নি। এই বলে পোয়ারো নিজেই নিজের গোফে মৌজ করে তাঁ দিতে শুরু করলো। তারপর বিড়বিড় করে বলল, গোফের শ্রীবৃদ্ধিটা একটা শিল্প। শিল্পীকে যেমন ছবি আঁকতে গেলে ভালো করে রং তুলি বোলাতে হয় ক্যানভাসের উপরে, গোফের ক্ষেত্রেও ঠিক তাই। এখানে তুলি হচ্ছে আমার হাত। এই বলে সে তার গোফের ওপর দুদিকে দুটো হাত দিয়ে তাঁ দিতে শুরু করলো। যারা গোফ রাখার জন্য চেষ্টা করে তাদের উপর যথেষ্ট সহানুভূতি আমার আছে। পোয়ারো যে কখন গম্ভীর হয়, কখন গুরুত্ব দিয়ে কথা বলে, আবার কখন যে হালকা মেজাজে রসিকতা করে বা হালকা চটুল কথা বলে, এসব বোঝা খুবই মুশকিল। তাই আমি ভাবলাম চুপ করে থাকাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। পরদিন সকালে সূর্যের আঙিনায় ঝলমলে হাট বসে গেল। সত্যি এ যেন এক চমৎকার উপভোগ করার দিন। যাই হোক, কিন্তু পোয়ারো কোনো ঝুঁকি নিল না। সে পরল পশমের নরম ওয়েস্টকোট, একটা ম্যাকিস্টোন, একটা বিশাল ওভারকোট, দুটো মাফলার এবং বাড়তি হিসাবে একটা মোটা কাপড়ের স্যুট। শেষে দুটো অ্যান্টিগ্রিপের ট্যাবলেটও খেয়ে নিল। আমরা বেশ কয়েকটা ছোট ছোট স্যুটকেস সঙ্গে নিয়েছিলাম। আগের দিন বাসের টিকিট কাটতে এসে যে সুন্দরী যুবতীকে দেখেছিলাম, তার সঙ্গে মাত্র একটি স্যুটকেস দেখলাম আজ। গতকাল ওই সুন্দরীটির প্রতি আমি একটু বেশি নজর দিয়েছিলাম। তারই বিদ্বেষে কিনা জানি না, পোয়ারো আমাকে জানলার ধারে বসতে দিল আর বলল যে বিশুদ্ধ হাওয়ার প্রতি নাকি আমার একটু বেশিই ঝোঁক, আর নিজে গিয়ে আমার পাশের আসনটা দখল করলো। অর্থাৎ তার পাশের আসনেই হলো সেই সুন্দরী মেয়েটির। তবে বাসে উঠে এসে তার আসন বদলাবদলি করার একটা সুযোগ পেয়ে গেল। মেয়েটি ওপাশের আসনে যে লোকটি বসেছিল সে বড়ই হইচই করছিল, সেই সঙ্গে কুরুচিপূর্ণ ইয়ার্কি ও ফাজলামিও চালাচ্ছিল। এরকম লোকের পাশে যে কোনো ভদ্রমহিলার বসার একটা শালীনতায় বাঁধে। তাই পোয়ারো মেয়েটিকে নিচু গলায় জিজ্ঞাসা করলো যে আসনটি তার সঙ্গে বদলাবদলি করতে চায় কিনা। কৃতজ্ঞতার সঙ্গে সে রাজি হয়ে গেল। পরিবর্তনটি ঘটার সঙ্গে সঙ্গে মেয়েটি মুখর হয়ে উঠল এবং অচিরেই আমরা তিনজন নানা আলোচনায় মেতে উঠলাম। মেয়েটি সত্যি সত্যিই খুব অল্প বয়স্কা, মাত্র বছর 19 বয়স হবে। কৈশোর পেরিয়ে সবে যৌবনে পা দিয়েছে। এখনও সে টিনেজার পর্যায়েই পড়ে। কথা প্রসঙ্গে প্রথমেই সে তার ভ্রমণযাত্রার কারণ ব্যাখ্যা করল। ও ওর পিসির ব্যবসায়িক কাজে যোগ দিতে যাচ্ছে। এবার মাউথে ওর পিসির সুন্দর একটা পুরনো জিনিসের দোকান রয়েছে। সেই ব্যবসাটি বেশ ফুলে ফেঁপে উঠেছে আর বেশ নামডাকও হয়েছে। মেয়েটির নাম মেরি ডুরান্ট। আগেই মেয়েটি তার পিসির ব্যবসায় যোগ দিয়েছিল, এখন পাকাপাকিভাবে ওই ব্যবসার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। ওর ধারণা বিকল কর্মসংস্থান হিসাবে নার্সারি গভর্নেন্স কিংবা ওই রকম কোনো কাজের চেয়ে এই ব্যবসা চালানো অনেক বেশি ভালো। সব শুনে পরও মাথা নেড়ে সায় দিয়ে বলল, মাদামোজেল, মনে হচ্ছে আপনি এই ব্যবসায় সফল হবেন। তবে কিছু যদি মনে না করেন, উপযাজক হয়েই একটা ছোট্ট উপদেশ দিচ্ছি। সেটা মান্য করা বা না করা আপনার মর্জির ওপর। হ্যাঁ, যা বলছিলাম, কারোর উপর খুব বেশি আস্থা জ্ঞাপন করবেন না। জানেন তো,
সারা দেশময় ছড়িয়ে আছে বদমাইশ আর ভবঘুরের দল। এমনকি সেরকম লোক আমাদের এই বাসের মধ্যেও থাকতে পারে, কিছুই বলা যায় না। তাই বলছি, ভালো কিংবা মন্দ লোকই হোক, সবসময় তাকে সন্দেহের চোখে দেখে সতর্ক থাকবেন। মেয়েটি সব শুনে যেন পরের দিকে হাঁ করে তাকিয়ে রইল এবং পর বিজ্ঞের মতো মাথা নাড়ল। হ্যাঁ, আমি যা বললাম তার সবই সত্য। কে বলতে পারে কার মনে কি আছে? এই যে আমি আপনার সঙ্গে ভালো করে কথা বলছি, কিন্তু আমার মনে কোনো বদ অভিসন্ধি থাকলেও তো থাকতে পারে। তুমি তা ঘুণাক্ষরেও টের পাবে না। আমিও যে তোমার পক্ষে খুব ক্ষতিকারক হয়ে উঠতে পারি, বিশ্বাস করতে পারো না বোধহয়। মেয়েটিকে অবাক হতে দেখে পরের চোখে যেন হাসির ঝিলিক খেলে গেল। আমরা মধ্যাহ্নভোজের জন্য হ্যাম্পটনে আমাদের যাত্রা বিরতি ঘটালাম। বড় রেস্তোরাঁর ওয়েটারের সঙ্গে কথা বলে জানালার পাশে আমাদের তিনজনের বসার মতো একটা টেবিলের ব্যবস্থা করলো। বাইরেটা তখন অন্যান্য বাস যাত্রীদের ভিড়ে ঠাসা। তখন প্রায় 20টি মোটরযান তখন বাইরে পার্ক করা ছিল। বাইরে থেকে উপচে পড়া যাত্রীদের হইচইয়ের আওয়াজ ভেসে আসছিল রেস্তোরাঁর ভেতরেও। এখানে এসে সবাই একসঙ্গে দারুণ ছুটির আমেজ উপভোগ করতে পারে। আমি উচ্ছ্বাসিত হয়ে বললাম। মেরি ডুরান্ট আমার কথায় সায় দিয়ে উঠল। আজকাল গ্রীষ্মে এবার মাউথে ভ্রমণার্থীদের প্রচুর ভিড় হয়। পিসি বলেন আগে ঠিক এমনটি দেখা যেত না। এখন উপচে পড়া পথ চলতি মানুষের ভিড়ে ভালোভাবে পথ চলা দেয়। কিন্তু যাই হোক মাদামোয়াজেল, ব্যবসার পক্ষে এটা খুবই ভালো লক্ষণ, কি বলেন? না, আপনার কথা ঠিক মেনে নিতে পারলাম না মশিয়ে। আমাদের ক্ষেত্রে এটা খুব একটা ভালো লক্ষণ মেনে নিতে পারছি না। আমাদের ব্যবসা হলো শুধু দুষ্প্রাপ্য আর মূল্যবান জিনিস বিক্রি করা। আমরা সস্তায় জিনিসের কারবার করি না। সারা ইংল্যান্ডে আমার পিসির মক্কেল ছড়িয়ে আছে। কারোর কখনো যদি কোনো বিশেষ ধরনের টেবিল চেয়ার কিংবা কোনো চীনা জিনিসপত্রের প্রয়োজন হয়, তবে আমার পিসিকে চিঠি লিখলে তিনি তখনই তা পাঠাবার ব্যবস্থা করে দেন। এ কেসেও ঠিক তাই ঘটেছে। আমাদের শুনতে বেশ আগ্রহ লাগায় মেরি ডুরান্ট ব্যাখ্যা করতে থাকেন। একজন জনৈক আমেরিকান ভদ্রলোক মিস্টার জে.কে. বেকারউড, তিনি এসব জিনিসের বড়ই সমঝদার। অনেক রকম অত্যন্ত দামি একটা সেট বাজারে আসে। মেরির বুদ্ধিমতী পিসি এলিজাবেথ পেন সেটা কিনে রাখেন। তারপর তিনি সেটা বিস্তারিত বিবরণ দিয়ে এবং একটা দাম উল্লেখ করে মিস্টার উডকে একটা চিঠি লেখেন। মিস্টার উড সঙ্গে সঙ্গে সেটা কিনতে রাজি হয়ে যান, তবে একটা শর্তে। কেনার আগে তিনি একবার সেই জিনিসটাকে চোখে দেখতে চান। মিস্টার উড বর্তমানে শ্যালক বেতেই রয়েছেন, আর মেরি ডুরান্ট ওদের প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে ব্যবসায়িক লেনদেন কাজটা সারার জন্য সেখানেই যাচ্ছিলেন। অবশ্য জিনিসগুলো খুবই সুন্দর দেখতে, কিন্তু তবুও না বলে সে থাকতে পারল না যে এটার জন্য অনেক টাকা খরচ করতে হয়েছে। প্রায় 500 পাউন্ড। জিনিসটা কসওয়ের তৈরি। এসব জিনিসগুলোর সঙ্গে সে এতই মিশে গেছে যে এক এক সময় কেমন যেন দিশেহারা হয়ে পড়ে। সে নিজেকে বড় অসহায় বলে মনে হয় তার। কী যে করবে বা তার কী যে করা উচিত সেটা মাঝে মধ্যে সে বুঝে উঠতে পারে না। পরও হাসল। মাদামোয়াজেল, আপনি এখনো অভিজ্ঞতা অর্জন করেননি বলেই আপনার এরকম মনে হচ্ছে। হ্যাঁ, সে কথা ঠিক। সেভাবে আমার তেমন ট্রেনিংও হয়নি। এইসব অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো চেনার জন্য আমার মতো এই লাইনে নবাগতা মেয়েগুলোকে বোঝানো হয়নি। আমি মনে করি আমার এখন অনেক কিছু শেখার আছে। দীর্ঘশ্বাস ফেললেন মেরি। তারপর আমি হঠাৎ লক্ষ্য করলাম বিস্ময়ে ওর চোখ দুটো কেমন যেন বিস্ফারিত হয়ে উঠল। মেয়েটি জানলার ধারেই বসেছিল এবং ওর দৃষ্টি তখন জানলার বাইরের চত্বরের দিকেই ছিল। হঠাৎ মেরি উঠে দাঁড়িয়েই দ্রুত পায়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই তিনি হাঁপাতে হাঁপাতে ফিরে এসে প্রথমেই ক্ষমা চেয়ে নিলেন। ওভাবে ছুটে যাওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু কি করব বলুন। আমার মনে হলো কেউ যেন আমার সুটকেসটা নামিয়ে নিচ্ছে। লোকটার কাছে ছুটে গিয়ে দেখলাম ওটা তারই, একেবারে আমার সুটকেসের মতোই দেখতে। নিজেকে তখন বড্ড বোকা বলে মনে হচ্ছিল আমার। আমি তখন তাকে চোর হিসেবে প্রায় অভিযুক্ত করেই ফেলেছিলাম। পরও কিন্তু হাসল না, বরং গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল, লোকটা কীরকম দেখতে মাদামোয়াজেল? তার চেহারার বর্ণনা আমাকে দিন তো। পরনে বাদামি স্যুট, রোগাটে চেহারা, ঠোঁটের ওপর অদ্ভুত ধরনের একটা গোঁফ। আহা হেস্টিংস, মনে পড়ে তোমার? আমাদের গতকালের সে বন্ধু না হয়ে যায় না তো? না, আমার অনুমানে কোনো ভুল নেই। একবার দেখলে আর তার চেহারার বিবরণ শুনলেই আমি ঠিক বলে দিতে পারি আমি তাকে দেখেছি বটে, কিন্তু চিনি না। তা মাদামোয়াজেল, আপনি লোকটাকে চেনেন নাকি, কিংবা আগে কখনো দেখেছেন তাকে? না, আমি তাকে চিনি না, আর আগে কখনো দেখিও নি। কিন্তু এ কথা আপনি জানতে চাইছেন কেন? না, তেমন কিছু না, এমনি।
স্রেফ কৌতূহল, এর থেকে বেশি কিছু না। এরপর পরও একেবারেই যেন বোবা বনে গেল। আমাদের আলোচনায় অংশগ্রহণ করলো না, যতক্ষণ না মেরি ডুরান্ট তার দৃষ্টি আকর্ষণ করে কিছু বলতে চাইল। আপনি কিছু বলবেন আমাকে? হ্যাঁ, বলেছিলাম কি ফেরার সময় এরকম অমঙ্গলে লোকের সম্পর্কে আমাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনি একটু আগে যা বললেন তাতে ভয় পাওয়ারই কথা। আমার বিশ্বাস মিস্টার রুড যেমন সবসময় নগদ অর্থে জিনিস কেনেন, এবারেও নিশ্চয়ই তাই করবেন। নগদে প্রায় 500 পাউন্ড হবে, আর সেটা যদি পাই তাহলে স্বভাবতই আমার ওপর ওই ধরনের লোকের নজর পড়তেই পারে। আর আমার ভয় এখানেই। তবে মনে হচ্ছে খেলাটা বেশ জমবে। আমিও ছাড়বার পাত্রী নই। কথাটা বলে নিজের বীরত্ব দেখাতে গিয়ে মেরি নিজেই হেসে উঠল, কিন্তু পোয়ারো তার হাসিতে যোগ দিতে পারল না, কারণ তার বদলে মেয়েটির কাছ থেকে সে জানতে চাইল যে শালক বেতে কোন হোটেলে ওঠার জন্য সে মনস্থ করেছে। হোটেলটা ছোট, খুব একটা ব্যয়বহুল নয়, আবার ভালোও বটে। তাহলে আপনি ওই অ্যাঙ্কার হোটেলেই উঠেছেন। বস্তুত হেস্টিংসও ওই হোটেলেই উঠবে বলে মনে মনে ঠিক করে রেখেছে। আশ্চর্য, এ এক অদ্ভুত কাকতালীয় ব্যাপার তো। পোয়ারো আমার দিকে তাকাতেই ওর চোখে যেন রহস্যময় ঝিলিক দেখতে পেলাম। আপনারা কতদিন থাকবেন? মাত্র একটি রাতের জন্য। আমার সেখানে কাজ আছে। আমি নিশ্চিত আপনি আমার পেশা যে কি তা নিশ্চয়ই অনুমান করতে পারেননি মাদামোয়াজেল। ওর মুখের ভাষা থেকে বুঝলাম উনি নানান সম্ভাবনার কথা একটার পর একটা ভাবলেন, কিন্তু কোনো ব্যাপারেই কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। সম্ভবত সতর্কতা অবলম্বনের জন্যই আগের সব সম্ভাবনার কথাই বাদ দিয়ে দিল। শেষ পর্যন্ত আন্দাজে ঢিল ফেরার মতোই তিনি বললেন, পোয়ারো একজন জাদুকর। কথাটা শুনে পোয়ারো যেন দারুণ মজা পেল। আপনার ধারণাটা দারুণ তো। তার মানে মাদামোয়াজেল, আমার কাজ হলো আমার টুপির ভেতর থেকে খরগোশ বার করে দর্শকদের দেখানো? না, আমি তা নই। আমি জাদুকরের ঠিক উল্টো। জাদুকরের কাজ হলো কোনো জিনিসকে অদৃশ্য করে ফেলা, আর আমার কাজ হলো হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে বার করা। কথাটা অত্যন্ত গোপনীয় মাদামোয়াজেল। আমার পেশার কথা সাধারণত অপরিচিত বা অপরিচিতা কাউকে বলি না। তবুও আপনাকে বলাটা একান্ত দরকার বলেই বলছি। আমি একজন গোয়েন্দা। পোয়ারো চেয়ারে হেলান দিয়ে নিজের প্রতিক্রিয়ার কথা নিজেই উপভোগ করতে চাইল। মেরি ডুরান্ট জাদুমতে স্থির চোখে পোয়ারোর দিকে শুধু তাকিয়েই রইল। এরপর তাদের আলোচনা চালিয়ে যাওয়ার মতো আর কোনো সুযোগই হলো না, কারণ সেইমাত্র ঘোষণা করা হলো যে রাস্তার যন্ত্রদানব এখন আবার চলতে শুরু করেছে। পোয়ারোর আমি একসঙ্গে দুজনের রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার সময় আমাদের মধ্যাহ্নভোজের সঙ্গিনীর আকর্ষণের ওপর মন্তব্য করলাম। পোয়ারো আমার কথা সায় দিল। হ্যাঁ, উনি আকর্ষণীয় বটে, তবে কেমন একটু যেন বোকা বলে মনে হলো। বোকা? এ তুমি কি বলছো বন্ধু? নিশ্চয়ই, রাগ করো না। একটা মেয়ে সুন্দরী হতে পারে, আর তার চুলের রং লালও হতে পারে, তবু তা সত্ত্বেও সে বোকা হতে পারে। আর উনি বোকা না হলে আমাদের মতো দুজন অপরিচিত পুরুষকে বিশ্বাস করেন? এমনও তো হতে পারে যে উনি বুদ্ধিমতী, হয়তো ধরেই নিয়েছেন যে আমরা সৎ মানুষ, ওর ভালো চাই। দেখো বন্ধু, তুমি যা বললে মূর্খেরা এরকম কথাই বলে। নিজের কাজ সম্পর্কে যে ওয়াকিবহল, স্বভাবতই তাকে ঠিক বলে মনে হবে। উনি বললেন ওর কাছে 100 পাউন্ড আনতে পারে, তাই তার কষ্ট হওয়া উচিত। কিন্তু ওর আসল ভাব দেখে আমার মনে হয়েছে আসলে ওর কাছে এখনই 500 পাউন্ড রয়েছে। তার মানে তুমি সেই দামি জিনিসটার কথা বলছো? হ্যাঁ, ঠিক তাই। নগদ অর্থ আর মূল্যবান জিনিসের মধ্যে কোনো তফাৎ নেই বন্ধু। কিন্তু আমরা দুজন ছাড়া অন্য কারোর তো এ কথা জানার কথা নয়। জানে, ওয়েটার আর আমাদের পাশের টেবিলের লোকেরা জানে, আর নিঃসন্দেহে এভারমাউথের অনেকেই হয়তো জানে মাদামোয়াজেল সুন্দরী রমণী। কিন্তু আমি যদি মিস এলিজাবেথ পেন হতাম, তাহলে আমি আমার সহকারীকে প্রথমেই সাধারণ জ্ঞান সম্পর্কে কিছু নির্দেশ দিতাম। বন্ধু, তুমি তো জানোই, আমরা যখন মধ্যাহ্নভোজ সারছিলাম তখন ওই ছাদবিহীন বাস থেকে একটা সুটকেস সরিয়ে ফেলার মতো সহজ কাজ আর কিছুই হতে পারে না। ও হো পোয়ারো, একটু বোঝার চেষ্টা করো। কেউ না কেউ সেই দৃশ্যটা নিশ্চয়ই দেখে ফেলতে পারে। এটা তুমি কেন ধরে নিচ্ছ না? বেশ তো, অন্যরা কি দেখবে? কেউ তার নিজের সুটকেসই সরাচ্ছে, এই তো। এই কাজ প্রকাশ্যে যে কেউ করতে পারে, এতে তার ওপর কারো সন্দেহের কোনো অবকাশ থাকতে পারে না, তাই কেউ তাকে বাধা দিতেও আসবে না। তার মানে কি তুমি বলতে চাও পোয়ারো ওই বাদামি রঙের স্যুট পরিহিত লোকটা তার নিজের সুটকেসটাই সরাচ্ছিল? পোয়ারো ভুরু কোঁচকালো। হ্যাঁ, সেরকমই তো মনে হয়। তবে তার মুখে একটাই প্রশ্ন, চুরি যদি সে করতেই চাইতো
তাহলে সে সুটকেসটা ধরেই সরাতো, সেটা কেন করলো না? মিস ডুরান্ট যদি জানলার ধারে না বসতেন তাহলে তিনি তো তাকে দেখতেই পেতেন না। আর যেহেতু সুটকেসটা তার নিজেরই, তাই তাতে কিছু এসে যেত না। অতএব বন্ধু, ব্যাপারটা আপাতত ভুলে যাওয়াই যাক। বলা বাহুল্য। আমরা আবার যে যার আসনে গ্রহণ করার পর বাস চলতে শুরু করলো। পরও এক দফা হঠকারিতার জন্য বিপদের নির্দেশ দিতে গিয়ে অজানা অচেনা মানুষের পরিচয় না জেনে তার সঙ্গে ঘনিষ্ঠ না হতেই বলল, কারণ তাতে বিপদের অনেক সম্ভাবনা থেকে যায়। কিন্তু সেসব উপদেশ ব্যর্থ হলো, কারণ মিস ডুরান্ট ব্যাপারটাকে নেহাতি ঠাট্টা বলে মনে করলেন। আমরা শার্লোবেতে যখন পৌঁছলাম তখন প্রায় 4টে বাজে, এবং সৌভাগ্যবশত অ্যাঙ্কেট হোটেলে থাকার জন্য ঘরও পেয়ে গেলাম। এটা একটা রাস্তার ধারে বেশ পুরনো বনেদি একটা আকর্ষণীয় হোটেল। পরও ঘরে ঢুকে সবেমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র সুটকেস থেকে বার করার পর জোসেফ অ্যারনের সঙ্গে দেখা করতে যাবে বলে একটু প্রসাধন লাগাচ্ছিল। ঠিক তখনই দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে দেখা গেল। আমি নিজে থেকেই বলে উঠলাম, দরজা খোলাই আছে, ভেতরে আসুন। বলার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে মিস ডুরান্টকে ঘরে ঢুকতে দেখে যেন একটু অবাক হয়ে গেলাম। মুখটা তার ফ্যাকাশে, চোখ ভর্তি জল যেন টলটল করছিল তার। আমি আপনার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি অসময় বিরক্ত করার জন্য, কিন্তু না করেও যে থাকতে পারলাম না, কারণ এদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। পোয়ারোকে উদ্দেশ্য করে তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, মশিয়ে, আপনি তখন বলেছিলেন আপনি একজন গোয়েন্দা, তাই না? তা কি হয়েছে মাদামোয়াজেল? আমি সুটকেসটা খুলেছিলাম। দামি সেই মূর্তিগুলো একটা কুমিরের চামড়ার ব্যাগে রাখা ছিল, তালা দেওয়া। আর এখন দেখুন। মেরি একটা 4 চোখো কুমিরের চামড়ার ব্যাগ পরও সামনে এগিয়ে ধরল। ঢাকনাটা খোলা। পরে ওটা তার হাতে তুলে নিল। আপাত দৃষ্টিতে দেখে মনে হলো তালাটা জোর করেই খোলা হয়েছে। তালা ভাঙার দাগ স্পষ্ট ফুটে উঠেছিল তাতে। ভালো করে পরীক্ষা করে মাথা নাড়ল পোয়ারো। পরও জানতে চাইল, যদিও এর উত্তর আমরা দুজনেই জানতাম। উধাও, চুরি হয়ে গেছে। ওহ, এখন আমি কি করব? কোনো চিন্তা করবেন না, আমার বন্ধু এরকুল পোয়ারো যখন রয়েছে তখন আপনার আর কোনো ভাবনা নেই। ওর নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। পারলে আমার এই বন্ধুটি ওই জিনিসগুলো উদ্ধার করতে পারবে। কি বললেন? উনি সেই বিখ্যাত মশিয়ে পোয়ারো? পোয়ারো মেরির গলায় শ্রদ্ধার সঙ্গে তার নাম উচ্চারিত হতে শুনে খুবই খুশি। সে তার এই খুশির বেগ যেন আর চেপে রাখতে পারল না, সরাসরি বলেই ফেলল, হ্যাঁ, আমি এরকুল পোয়ারো। বিখ্যাত কিনা জানি না, তবে আমি একজন গোয়েন্দা। আপনি বিশ্বাস করে আপনার এই কেসটা আমার হাতে ছেড়ে দিতে পারেন। এ ব্যাপারে যা করার আমি নিশ্চয়ই তাই করব। কিন্তু আমার আশঙ্কা কি জানেন মাদামোয়াজেল, বড় দেরি হয়ে গেছে। এখন বলুন, আপনার সুটকেসের তালা কি জোর করে ভাঙা হয়েছে? মেরি মাথা নাড়ল। দয়া করে আমাকে সেটা দেখাবেন। আমরা মিস ডুরান্টের ঘরে গিয়ে হাজির হলাম। অতঃপর পোয়ারো আর কালে বিলম্ব না করে সুটকেসটা অত্যন্ত মনোযোগ সহকারে পরীক্ষা করতে শুরু করে দিল। একটা চাবি দিয়েই যে তালা খোলা হয়েছে বেশ বোঝা গেল। একটা চাবি মানে? আমি একটু অবাক হয়ে এর ব্যাখ্যা চাইলাম পোয়ারোর কাছ থেকে। মানে খুবই সহজ। কেন জানো হেস্টিংস, এই ধরনের সব সুটকেসের চাবি প্রায় একই রকমের হয়ে থাকে। সে যাই হোক, পুলিশকে খবরটা এখনো জানাতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব মিস্টার বেকারউডের সঙ্গে আমাকে দেখা করতে হবে। ও কাজটা না হয় আমিই করব। আমি পোয়ারোর সঙ্গে মিস ডুরান্টের ঘর থেকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলাম, বড় দেরি হয়ে গেছে মানে তুমি কি বোঝাতে চাইছিলে পোয়ারো? দেখো বন্ধু, তোমার নিশ্চয়ই মনে আছে মংহ্যাম্পটনের সেই রেস্তোরাঁয় আমি মিস ডুরান্টকে বলেছিলাম আমি জাদুকরের ঠিক উল্টো। আমি হারিয়ে যাওয়া জিনিসকে ফিরিয়ে দিতে পারি। কিন্তু ধরো কেউ যদি আমার আগেই কাজটা সেরে ফেলে থাকে। কি এখনো কিছু বুঝতে পারলে না তো? ঠিক আছে, মিনিট খানেকের মধ্যেই বুঝতে পারবে। আমাকে দাঁড় করিয়ে রেখে পরও একটা টেলিফোন বুথে ঢুকে গেল। মিনিট 5 পরে বেশ গম্ভীর মুখ নিয়ে সে টেলিফোন বুথ থেকে বেরিয়ে এলো। আমি যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। একজন মহিলা আধ ঘন্টা আগে মিস্টার বেকারউডের কাছ থেকে মূর্তিগুলো নিয়ে হাজির হয়। মিস্টার উডকে সে বলে মিস এলিজাবেথ পেনের কাছ থেকে সে আসছে। মূর্তিগুলো দেখে খুবই উল্লাসিত হয়ে ওঠেন মিস্টার উড, এবং এতই খুশি হন যে তিনি সেগুলোর মূল্য বাবদ 500 পাউন্ড তার হাতে তুলে দেন। আধ ঘন্টা আগে মানে আমাদের এখানে পৌঁছানোর আগেই? পরের ঠোঁটে হেয়ালির হাসি ফুটে উঠতে দেখা যায়। জানো বন্ধু, এটা হলো গতির যুগ। দ্রুতগামী মোটরের গতি আরও অনেক বেশি। মংহ্যাম্পটন থেকে 1 ঘন্টার মধ্যেই এখানে এসে পৌঁছায় সে। আর আমরা এখন কি করব?
মাই ডিয়ার হেস্টিংস, সবসময় বাস্তববাদী হওয়ার চেষ্টা করো। আমরা পুলিশকে জানাবো মিস ডুরান্ডের জন্য যা করার তাই করব, আর আমি এই রকম কাজ করব বলেই সব ঠিক করে ফেলেছি। এরপর মিস্টার বেকারউডের সঙ্গে দেখা করার কাজটা সেরে ফেলতে হবে। আমরা পরিকল্পনা মাফিক কাজ করতে উদ্যত হলাম। বেচারি মেরি ডুরান্ট তার পিসির রাগের ভয়ে খুবই মুষড়ে পড়েছেন। রাগ হওয়ারই তো কথা, আর সেটাই তো স্বাভাবিক। 500 পাউন্ডের দামি জিনিস ভরা সুটকেস ফেলে রেখে মধ্যাহ্নবোধ সারতে যাওয়াটা কি উচিত হয়েছে মিস ডুরান্ডের? সে যাই হোক, এই কাছে 2-1টা অদ্ভুত সূত্র আমার হাতে এসেছে। যেমন ধরো, ওই কুমিরের চামড়ার ব্যাগটা, ওটা কেন জোর করে খোলা হলো, আর তালাই বা ভাঙা হলো কেন? মূর্তিগুলো সরানোর জন্য। কিন্তু সেটা কি বোকামি নয়? ধরা যাক আমাদের মহামান্য চোর মহাশয় মধ্যাহ্নভোজের সময় নিজের সুটকেস বার করার ভান করে মিস ডুরান্ডের সুটকেস থেকে সেই দামি জিনিসগুলো সরাতে চায়। তার পক্ষে মিস ডুরান্ডের সুটকেস খুলে মূর্তি ভর্তি কুমিরের চামড়ার ব্যাগটা তার নিজের সুটকেসে চালান দিলেই তো ভালো ছিল। তা না করে জোর করে ব্যাগটা খুলতে চেয়ে শুধু শুধু সময় নষ্ট করলো কেন? হয়তো ব্যাগের মধ্যে মূর্তিগুলো আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই হয়তো ব্যাগটা খুলতে বাধ্য হয়েছিল সে। কিন্তু পোয়ারো আমার কোনো যুক্তিই মানতে চাইল না। এই সময় আমরা মিস্টার উডের সুইটে পৌঁছে গেলাম বলে আমাদের মধ্যে আলোচনা এর থেকে বেশি দূর আর এগোলো না। মিস্টার উডকে দেখা মাত্র আমার মধ্যে কেমন যেন একটা বিরক্তির উদ্রেক হলো। আসলে লোকটাকে আমার তেমন পছন্দ হলো না। বিশাল কদাকার চেহারার লোক এই মিস্টার উড। পরনে চকর বকর পোশাক, আঙুলের দামি হীরের আংটি। আমাদের উপস্থিতিতে তিনি যেন একটু ক্রুদ্ধ এবং একটু হইচই বাঁধিয়ে বসলেন। খুবই স্বাভাবিক। পোয়ারোর প্রশ্নের উত্তরে তিনি সাফ জানিয়ে দিলেন যে সন্দেহ করার মতো তিনি কিছুই দেখেননি। আর কেনই বা দেখবেন তিনি? মহিলা বলেছিলেন তার সঙ্গে দামি কয়েকটা দুষ্প্রাপ্য মূর্তি আছে। দারুণ সুন্দর দেখতে সেই মূর্তিগুলো। দেখার সঙ্গে সঙ্গেই তার সেগুলো পছন্দ হয়ে যায়। তাই তিনি সঙ্গে সঙ্গে 500 পাউন্ড দিয়ে সেগুলো কিনে নিলেন। নোটগুলোর নম্বর লিখে রেখেছেন মসিয়ে উড? পোয়ারো জানতে চাইল। না, লিখে রাখিনি, কারণ প্রয়োজন মনে করিনি। কিন্তু আপনি আমাকে এত সব প্রশ্ন কেন করছেন মসিয়ে? ঠিক আছে, আপনাকে আর কোনো প্রশ্ন করব না মসিয়ে। শুধু জানতে চাই, মহিলাটি দেখতে কিরকম ছিলেন? তিনি কি অল্প বয়স্কা আর সুন্দরী মহিলা ছিলেন? না স্যার, সেরকম মোটেই না। দীর্ঘাঙ্গী, মাঝ বয়সী, মাথায় পাকা চুল, ঠোঁটের ওপর হালকা গোফের রেখা। মোহিনী শক্তির অধিকারিণী তিনি নন। আপনার জীবনে প্রভাব খাটানোর কোনো প্রশ্নই ওঠে না। পরও একটা গোফের কথা শুনেছ? আমার কান তো খোলাই ছিল হেস্টিংস, সব কিছুই শুনেছি। কিন্তু কি বেরসিক লোক উনি। তার মধ্যে আকর্ষণ করার কিছুই নেই, তাই না? এখনই সেই চোরটাকে ধরতেই হবে। আমরা তাকে শনাক্ত করতে পারবো। হেস্টিংস, তুমি বড়ই সরল। এত সরল হলে যে মানুষ চেনা সহজ নয়। তুমি তো জানো, সব কেসেই অ্যালিবাই বলে একটা কথা আছে। তার মানে কি তুমি মনে করো ওই লোকটার অ্যালিবাই আছে? আমি আন্তরিকভাবেই সেরকম কিছু একটা আশা করছি। তোমাকে নিয়ে একটা অসুবিধা কি জানো? তুমি সব জিনিসেই গোলমাল পাকিয়ে দাও। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তোমরা যেমন বলে থাকো, গাছে বসে থাকা পাখি আমার পছন্দ নয়। পোয়ারোর ভবিষ্যৎবাণী একেবারে ঠিক। দামি পোশাকের আমাদের সেই সহযাত্রীর নাম জানা গেল মিস্টার নটন ক্যান। তিনি সোজা মসখ্যাম্পটনের জর্জ হোটেলে চলে যান। সেখানে তিনি বিকেল পর্যন্ত ছিলেন। তার বিরুদ্ধে একমাত্র সাক্ষ্য হতে পারেন মিস ডুরান্ড, কারণ তিনিই একমাত্র মধ্যাহ্নভোজের সময় তাকে তার সুটকেসটা বার করতে দেখেছিলেন। আর ব্যাপারটা অবশ্যই সন্দেহজনক নয়। ধ্যানমগ্ন যোগীর মতো অতঃপর চিন্তায় ডুবে গেল পোয়ারো। এরপর আর কোনো আলোচনায় রাজি হলো না। সে নীরব হয়ে থাকলো। যাই হোক, পরে আমি আবিষ্কার করলাম জোসেফ অ্যান্ডার্সের সঙ্গে সেদিন সন্ধ্যাটা সে কাটিয়েছিল। তাকে বলেছিল মিস্টার বোকারুট সম্পর্কে সম্ভাব্য কয়েকটি বিস্তারিত খবর তাকে জানানোর জন্য। যেহেতু তারা একই হোটেলে উঠেছিলেন, তাই সম্ভাব্য কোনো তথ্য জানা যেতে পারে। যাই হোক, পরও যাই জানুক না কেন, আমার কাছে তা এখন গোপন করে গেল আপাতত। ওদিকে মেরি ডুরান্ট পুলিশের সঙ্গে নানান সাক্ষাৎকারের পর পরের দিন ভোর সকালের ট্রেনে এমারমাউথে ফিরে যান। আর আমরা জোসেফ অ্যাডামসের সঙ্গে মধ্যাহ্নভোজ ছাড়লাম। এরপরই পরও জানালো যে নাটকীয়ভাবে জোসেফ অ্যারেনসনেরও সমস্যার সমাধান করে ফেলেছে সে। আর এখন আমরা এবারমাউথে ফিরে যেতে পারি। কিন্তু বন্ধু, এবার আর মোটর জানে নয়, ট্রেনেই ভ্রমণ করব।
তুমি কি তোমার পকেট মার হওয়ার কথা ভাবছো, নাকি কোনো সুন্দরী রমণীর বিপদের আশঙ্কা করছো? দুটি ব্যাপারের কথাই আমি ভাবছি হেস্টিংস। আমার ক্ষেত্রে তার ট্রেনে ঘটতেই পারে না। তাড়াতাড়ি এবার মাউতে ফিরে যাবার জন্য আমি এখন খুবই ব্যস্ত হয়ে উঠেছি, কারণ সেখানে ফিরে গিয়ে আমি আমাদের এই মামলার নিষ্পত্তি করতে চাই। আমাদের মামলা? হ্যাঁ বন্ধু, মাদামোজেল ডুরান্ট ওকে সাহায্য করতে বলেছেন। ব্যাপারটা পুলিশ হাতে নিয়েছে, তাই বলে এই নয় যে আমি হাত গুটিয়ে বসে থাকব। আমি এখানে এসেছি এক পুরনো বন্ধুকে সাহায্য করতে, কিন্তু এরকুল পোয়ারো কোনো অপরিচিতাকে সাহায্য না করে তার প্রয়োজনের সময় তাকে একা ফেলে রেখে চলে গেছে, এ কথা কেউ বলতেও পারবে না। আমার কি মনে হয় জানো পোয়ারো, আগেই তোমার আগ্রহ জেগেছিল ট্রাভেলস অফিসে ওই তরুণটিকে দেখার পর থেকেই। কারণটা যে কি তা অবশ্য আমার জানা নেই। সে কি, তুমি জানো না হেস্টিংস? তোমার অবশ্যই জানা উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, এই রহস্যটা না হয় আমার কাছেই গোপন থাক। এই কেসের তদন্তকারী পুলিশ অফিসারের সঙ্গে আমাদের কিছু আলোচনা হলো। ইন্সপেক্টর জানালেন যে তিনি যুবক নটন কেনকে জেরা করেছেন। তিনি পোয়ারোকে গোপনে বলেন যে এই যুবকের স্বভাব চরিত্র ও হাবভাব তার একেবারেই ভালো লাগেনি। প্রথমত সে রেগে যায়, তারপর সে এমন উল্টোপাল্টা কথা বলে যে তার একটা কথার সঙ্গে আর একটা কথার কোনো সঙ্গতিই নেই। এটা সেই লোকটার চালাকি কিনা সেটা বোঝা অসম্ভব। হয়তো সে মূর্তিগুলো তার কোনো বিশ্বস্ত সঙ্গীর হাতে তুলে দিয়ে থাকবে। এখন পুলিশের কাজ হবে সেই যুবকের সঙ্গীটিকে খুঁজে বার করা। বড় চিন্তিতভাবে মাথা নাড়ল। ট্রেনে চেপে বসে আমি পরকে জিজ্ঞাসা করলাম, চুরিটা কি ওভাবেই হয় বলে তোমার মনে হচ্ছে? না বন্ধু, আদেও ওভাবে চুরিটা হয়নি। এটা তার চেয়েও কৌশলী ব্যাপার। তা কীরকম কৌশল আমাকে বলবে না? এখন নয়, তুমি তোমার দুর্বলতার কথা জানো। শেষ পর্যন্ত রহস্যটা আমি জিয়ে রাখতে চাই। তা সেই শেষ মুহূর্তের খুব বেশি দেরি নয় নিশ্চয়ই? না, খুব শিগগিরই হবে। 6টার কিছু পরে আমরা এমার মাউথে এসে পৌঁছলাম। পোয়ারো স্টেশন থেকে সোজা এলিজাবেথ পেন নামাঙ্কিত দোকানে গিয়ে হাজির হলো। দোকানটা বন্ধ ছিল, কিন্তু তা দেখেও কি যেন ভেবে পোয়ারো বেল টিপল। মেরি ডুরান্ট নিজে থেকেই দরজা খুলে দিলেন। আমাদের দেখে প্রাথমিকভাবে উনি অবাক হলেও পরে খুশি হলেন। মেরি সাদর অভ্যর্থনা জানালো আমাদের। মেরির পেছন পেছন আমরা একটা ঘরে গিয়ে ঢুকলাম। একজন মহিলা এগিয়ে এলেন আমাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। মাথার চুল তার প্রায় সবকটিই সাদা হয়ে গেছে, গায়ের রংটাও ধপধপে সাদা, চোখ দুটো যেন অদ্ভুত নীল। সব মিলিয়ে তিনি নিজে থেকেই যেন একটা প্রতিমূর্তি হয়ে উঠেছেন। পরনে খুব দামি একটা পোশাক। ও, আপনি সেই বিখ্যাত গোয়েন্দা এরকুল পোয়ারো? তিনি মিষ্টি হেসে বললেন, মেরি আমাকে আপনার ব্যাপারে অনেক কথাই বলেছে। আমি বিশ্বাস করতেই পারিনি যে সত্যি সত্যি আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন, আমাদের উপদেশ দিতে পারেন। পোয়ারো মুহূর্তের জন্য ভদ্রমহিলার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা নিচু করে তাকে অভিবাদন জানালো। পোয়ারো কোনো ভূমিকা না করেই একেবারে সরাসরি মন্তব্য করল, মাদামোজেল পেন, আপনার ছদ্মবেশটা খুব চমৎকার হয়েছে। তবে সত্যি সত্যি গোঁফ রেখে দেখতে পারেন, আপনাকে আরও সুন্দর মানাবে। মিস পেন পোয়ারোর হঠাৎ এ ধরনের কথা শুনে যেন থতমত খেয়ে দুপা পিছিয়ে গেলেন। গতকাল আপনি দোকানে ছিলেন না, তাই না? পোয়ারো জিজ্ঞাসা করল। কেন, সকালে তো ছিলাম। মিস পেন মৃদু প্রতিবাদ করে উঠলেন, তবে মাথার যন্ত্রণা হওয়ার পর বাড়ি চলে যাই। বাড়িতে নয় মাদামোজেল, মাথা ধরার জন্য একটু হাওয়া খেতে বাইরে বেরিয়েছিলেন, তাই নয় কি? আমার বিশ্বাস শার্লক বের জল আবহাওয়া আপনার খুব উপযুক্ত বলেই মনে হয়েছিল। আপনি তা অস্বীকার করতে পারেন না। তারপর পোয়ারো আমার হাত ধরে আমাকে দরজার কাছে টেনে নিয়ে গিয়ে মিস পেনের দিকে মুখ ফিরিয়ে বলল, আপনি নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন আমি সব কিছুই জানি। এখনই চালাকি আপনাকে বন্ধ করতেই হবে। পোয়ারোর কণ্ঠস্বরে এমন আতঙ্কের কিছু ছিল যে তিনি একেবারে ফ্যাকাশে হয়ে যাওয়া তার মুখটা নামিয়ে নিলেন লজ্জায়, অপমানে। পোয়ারো এবার মিস মেরির দিকে ফিরে তাকালো। মাদামোজেল, আপনার বয়স কম, যুবতী ও সুন্দরীও বটে, কিন্তু এই ধরনের জঘন্য কাজ করে আপনি তো রেহাই পেতে পারেন না। নির্ঘাত আপনার জেল হয়ে যাবে। তখন দেখবেন জেলের মধ্যে থেকেই আপনার সব রূপ আর সৌন্দর্য ঝরে যাবে একদিন। বয়সের ভারে নুইয়ে পড়বেন। যখন জেল থেকে খালাস পাবেন তখন দেখবেন কেউ আর আপনার দিকে তাকাচ্ছে না। বিগত যৌবনকে কেই বা না পছন্দ করে বলুন? আমি এরকুল পোয়ারো বলছি, সেটা বড়ই দুঃখের ব্যাপার হয়ে দাঁড়াবে।
এরপর পোয়ারো আর এক মুহূর্তও দাঁড়ালো না, সেখান থেকে বেরিয়ে এসে রাস্তায় নামলো। আমি বিহ্বল হয়ে তাকে অনুসরণ করলাম। রাস্তায় নেমে পোয়ারো এবার তার কেসের গোপন রহস্য প্রকাশ করতে গিয়ে শুরু করলো অনেকটা এইভাবে। শুরু থেকেই কেন জানি না এই কেসের প্রতি আমি ভীষণ আগ্রান্বিত হয়ে পড়েছিলাম। ওই তরুণটি যখন কেবলমাত্র মংক্যাম্পটের টিকিট কাটল, তখন আমি মেয়েটির দিকে নজর ফেলতেই দেখি উনি সেই তরুণটির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন। কিন্তু কেন? মেয়েদের তাকিয়ে থাকার মতো তরুণটির চেহারা তেমন আকর্ষণীয় নয়। আমরা যখন বাসে উঠতে যাই, এর থেকে আমার কেন জানি না মনে হয় পথে কোনো কিছু একটা অঘটন ঘটতে যাচ্ছে। এখন কথা হচ্ছে, সেই তরুণটির লাগেজপত্র হাতড়াতে কে দেখেছিল? একমাত্র মাদামোজেল মেরি, অন্য আর কেউ নয়। তাছাড়া উনি শুরু থেকেই রেস্তোরাঁর জানলার ধারে বসতেই বা গেলেন কেন? সাধারণত মেয়েরা এমনটি পছন্দ করে না। একটু থেমে পোয়ারো আবার বলতে শুরু করলো। আর তারপর মেয়েটি আমাদের কাছে এসে ডাকাতি হওয়ার কথা জানালেন। কুমিরের চামড়ার ব্যাগটা জোর করে খোলার কথা বললেন, যার সাধারণ বুদ্ধিতে কোনো ব্যাখ্যা মেলে না। আর এসবের ফলাফল কি হতে পারে? মিস্টার বেকারউড ওই চোরাই জিনিসগুলো কেনার জন্য অনেক টাকা দিলেন, কিন্তু যেহেতু তিনি চোরাই জিনিসগুলো কিনছেন, তাই সেগুলো তাকে ফিরিয়ে দিতে হবে মিস পেনকে। মিস পেন ওগুলো দ্বিতীয়বার আবার 500 পাউন্ডে বিক্রি করবেন। তাহলে এর থেকে দেখা যাচ্ছে একই জিনিস দুবার বিক্রি করে তিনি মোট 1000 পাউন্ড পেতে যাচ্ছেন। আমি সেখানে খবর নিয়ে জেনেছি সম্প্রতি ওর ব্যবসা ভালো যাচ্ছিল না, প্রায় ডুবে যাওয়ার উপক্রম। তাই বুঝলাম পিসি আর ভাইজি দুজনে মিলে এরকম একটা জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাহলে তুমি নটনকেনকে কখনোই সন্দেহ করনি? কি আশ্চর্য বন্ধু, এ তুমি কি বলছো? ওই গোফওয়ালা লোককে আমি সন্দেহ করব? অপরাধ বিজ্ঞান বলছে প্রকৃত অপরাধী হয় পরিষ্কার করে দাড়ি গোফ কামানো কিংবা সত্যিকারের গোফের মালিক হবে, যা সে নিজের ইচ্ছে মতো যখন খুশি কামিয়ে নিতে পারবে। কিন্তু এই চতুরা মিস পেনের কাছে কি চমৎকার সুযোগই নেই এসে যায়, ভাবো একবার। ওই সোনালি লাল সাদা ত্বক, যেমন আমরা দেখলাম ওকে, কিন্তু তার বদলে তিনি যদি সোজা হয়ে দাঁড়িয়ে বড় মাপের বুট পরে, গায়ে কিছু প্রসাধনী লাগিয়ে এবং ঠোঁটের ওপরে সামান্য কৃত্রিম চুল লাগিয়ে নেন, কিরকম দেখাবে তাকে বলতো? ঠিক যেন পুরুষালী কোনো মহিলা। যেমন মিস্টার উডের কথার আভাসে সেরকমই প্রকাশ পেয়েছিল। আর আমরা তাকে দেখা মাত্রই ধরে নিয়েছিলাম ছদ্মবেশে কোনো পুরুষ, এই তো। তাহলে সত্যি সত্যি উনি গতকাল শার্লক বেতে গিয়েছিলেন? অবশ্যই। মনে আছে তুমি আমাকে বলেছিলে ট্রেন এখান থেকে 11টায় ছেড়ে বেলা 2টোর সময় শার্লক বেতে পৌঁছই, আর আমরা যে ট্রেনে এলাম সেটা আরও তাড়াতাড়ি পৌঁছই। 4:05 ছেড়ে এখানে পৌঁছই 6:15টায়। তাই স্বভাবতই ধরে নেওয়া যায় যে মূর্তিগুলো কখনোই সে কুমিরের ব্যাগে ছিল না। ওটা সুটকেসে ভরার আগেই কৃত্রিমভাবে ভাঙা হয়েছিল। মাদামোজেল মেরির একমাত্র কাজ ছিল তার বাসের যাত্রার পথে দুজন হাদাবকা লোককে খুঁজে বার করে বিপদগ্রস্তা সুন্দরী মেয়ের ভূমিকায় অভিনয় করে তাদের সহানুভূতি আদায় করা। তবে সেই দুজনের মধ্যে একজন একেবারেই হাদাবকা ছিল না, কারণ সে হলো তার চেয়েও বুদ্ধিমান পুরুষ, এরকুল পোয়ারো। অন্য একজন হাঁদা বোকা বলতে পোয়ারো কাকে বোঝাতে চাইল? ও আমাকে যাই ভাবুক না কেন, বোঝার মতো বুদ্ধি আমার একটু একটু আছে বইকি। কিন্তু এই সূক্ষ্ম মন্তব্যটা যেন আমার গায়ে জ্বালা ধরিয়ে দিল। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, তার মানে তুমি যখন বললে কোনো অপরিচিতাকে সাহায্য করছো, আসলে তুমি তখন আমাকে ইচ্ছাকৃতভাবেই ঠকিয়েছিলে, তাই না? শোনো হেস্টিংস, আমি তোমাকে কখনোই ঠকাই না। আমি কেবল সুযোগ করে দিই যাতে তুমি নিজেই নিজেকে ঠকাতে পারো। আসলে আমি এখানে অপরিচিত বলতে একমাত্র মিস্টার বেকারউডকেই বোঝাতে চাইছি। আহা, যখনই আমি এই রকম অন্যায়, অবিচার বা প্রতারণার কথা ভাবি, তখন আমার রাগে যেন রক্ত টকবক করে ফুটতে থাকে পর্যটকদের রক্ষা করার জন্য। মিস্টার বেকারউড, তোমার ভাষায় হয়তো তিনি একজন চমৎকার নিপাট ভালো মানুষ না হতে পারেন, কিন্তু মনে রেখো তিনি একজন পর্যটক। আর এ কথাটাও মনে রেখো হেস্টিংস, আমরাও পর্যটক। আর এই কারণেই দুনিয়ার সমস্ত পর্যটকদের একটা সংগঠন করা উচিত। সবশেষে বলে রাখি, আমি সবসময়েই পর্যটকদের পাশে দাঁড়াতে চাই।